তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঝুঁকি ও মুনাফার হারের সেকেন্ড ক্লাস। এবং আমরা আজকে দুইটা ম্যাথ সলভ করার চেষ্টা করবো, একটা হচ্ছে প্যাটার্ন 2, একটা হচ্ছে প্যাটার্ন 3। তো লাস্ট ক্লাসে আমরা প্যাটার্ন 1-এ আর আজকের প্যাটার্ন 2-তে বেসিক পার্থক্যটা একটু প্রথমে দেখবো। দেখেন, আমরা লিখছি জনাব কালু একজন বিনিয়োগকারী, তিনি নিম্নোক্ত দুটি সিকিউরিটির মধ্যে সর্বোত্তম সিকিউরিটিতে বিনিয়োগের কথা ভাবছেন। অর্থাৎ এই দুইটা সিকিউরিটির মধ্যে বেস্ট সিকিউরিটি যেটা, সেটা আমরা খুঁজে বের করবো। তো জনাব কাল্লুর যে প্রশ্ন আমাদের কাছে দেয়া আছে, প্রশ্নটা আমাদের খেয়াল করেন। আমাদের কাছে দুইটা জিনিস আছে, একটা হলো বছর, একটা হচ্ছে সম্ভাবনা। প্যাটার্ন 1 এবং 2 এর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে প্যাটার্ন 1-এ সম্ভাবনা নামে কোনো শব্দ থাকবে না, আর প্যাটার্ন 2-তে সম্ভাবনা আছে। আমরা কি এটা বুঝছি? Yes, প্যাটার্ন 1-এ কি থাকবে না, সম্ভাবনার মান। সম্ভাবনা কিন্তু থাকবে না। প্যাটার্ন 2-তে কি থাকবে, সম্ভাবনার মান দেয়া থাকবে। বুঝছি? জি স্যার। ওকে। যখন সম্ভাবনার মান দেয়া থাকবে, যখন কার মান দেয়া থাকবে, সম্ভাবনার মান সম্ভাবনার মান দেয়া থাকবে, তখন বছর কলামটা আমাদের কোনো কাজে আসবে না। আসবে না। ওকে, তাহলে যখন সম্ভাবনার মান থাকবে তখন বছর কোনো কাজে আসবে না। অর্থাৎ আমরা এখন অঙ্কটা করবো জাস্ট সম্ভাবনাকে নিয়ে, সম্ভাবনার উপর ভিত্তি করে। এই জন্য আমরা গত ক্লাসে শিখছিলাম যখন সম্ভাবনার মান থাকবে না, আর আজকে শিখবো যখন সম্ভাবনার মান থাকবে। অর্থাৎ বছর কি থাকলো না না থাকলো আমাদের কিচ্ছু যায় আসে না। একটা বোর্ড প্রশ্ন পাবেন, দেখবেন ওখানে বছরও নাই সম্ভাবনা নাই, কিছু নাই, মানে হচ্ছে আপনি বছর দিয়ে অঙ্ক করবেন। স্যার কেন? কারণ আপনি শিখছেন সম্ভাবনা না থাকলেই এন আসে, এন মানে বছর। ওই অঙ্কে 3টা বা 4টা পার্সেন্ট দেওয়া ছিল অনলি, বছর সম্ভাবনায় কিছুই ছিল না। তো যতটা পার্সেন্ট বুঝে নেবেন তত বছর। ক্লিয়ার? বুঝছি? জি স্যার। ওকে, তাহলে এই অঙ্কে আমরা প্রথমে কি বের করবো বলেন তো? প্রত্যাশিত প্রথমে আমরা সম্ভাবনা থেকে আমরা প্রথমে কি বের করবো? এই ধরনের অঙ্কে সাধারণত নেওয়ার ক্ষেত্রে প্রথমে প্রত্যাশিত আয়ের হার বের করতে হয়। কি বের করতে হয়? প্রথমে কি বের করতে হয়? প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার। আমরা মনে হচ্ছে সবাই ঘুমিয়ে গেছি। তাহলে আমরা প্রথমে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করব। প্রত্যাশিত আয়ের হারকে আমরা প্রকাশ করি আর প্রাইম দ্বারা। গত ক্লাসে বলছিলাম এটাকে আপনি চাইলে ই আর দ্বারাও প্রকাশ করতে পারবেন, তবে আমি আর প্রাইমটাকে একটু বেশি পছন্দ করি। যেহেতু আমি এ সিকিউরিটি বা স্টক এ এটা বের করবো, তাহলে আমি লিখছি আর প্রাইম কর্নার স্টকের নাম। স্টকের নাম হচ্ছে এ। এখানে যদি ক থাকে আমরা এখানে ক লিখবো, এখানে যদি রহিম থাকে আমরা এখানে র লিখবো। তাহলে আর প্রাইম সমান সামেশন অফ আর ইনটু পি, সামেশন অফ আর ইনটু পি। আর ইনটু পি। ওকে, তাহলে আমরা এখন মান বসাই। অর্থাৎ প্রতিটা আর এর মানের সাথে তার পি এর মান গুণ করতে হবে। আর কোনটা, যারা ভুলে গেছেন আর কি। আর হচ্ছে আয়ের হার। আয়ের হারকে প্রকাশ করা হয় আর দ্বারা। কি দ্বারা? আর দ্বারা। আর সম্ভাবনাকে প্রকাশ করা হয় পি দ্বারা। দ্বারা পি। পি, প্রবাবিলিটি মানে সম্ভাবনা। তাহলে সামেশন অফ আর ইনটু পি, অর্থাৎ আর এর সাথে পি কে গুণ করে দিব। যদি পূর্ণ সংখ্যা থাকে সরাসরি পূর্ণ সংখ্যা লিখে ফেলবেন, এটাকে ভাঙার দরকার নেই। অনেকের ধারণা এখানে পার্সেন্টকে ভাঙতে হয়, জি না, যদি মুনাফাতে পার্সেন্টকে ভাঙার দরকার নেই। তবে অনেক সময় এখানে দশমিক থাকতে পারে, 12% না দিয়ে 0.12 থাকতে পারে। এখানে যা থাকবে আপনি তা লিখবেন। যদি পূর্ণ সংখ্যা থাকে উত্তরে 100 দিয়ে গুণ করার প্রয়োজন নেই। আর যদি এখানে পূর্ণ সংখ্যা না থাকে তখন উত্তরকে 100 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমরা মান বসাই, 12 ইন্টু 0.25 প্লাস সামেশন মানে যোগফল, সেকেন্ডটা 10 গুণ 0.50 প্লাস 14 গুণ 0.25। শেষ। মনে রাখা জরুরি, মনে রাখা জরুরি। কি জরুরি স্যার? স্যার সম্ভাবনার মান কি এভাবেই থাকবে সবসময়? উত্তর হচ্ছে না স্যার। কিভাবে থাকতে পারে? এটা 0.25 কে 25% আকারেও থাকতে পারে, 0.50 কে 50% আকারেও থাকতে পারে, 0.25 কে 25% আকারেও থাকতে পারে। মনে রাখবেন স্পেসিফিক দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস।
দুইটা একটা জিনিস পি আর একটা হচ্ছে ডাব্লিউ, একটা পি আর একটা ডাব্লিউ W অর্থাৎ প্রবাবিলিটি, বাংলা বলি সম্ভাবনা। ডাব্লিউ মানে ওয়েট, ওয়েট মানে ভার। এই দুইটা জিনিসের মান অলওয়েজ দশমিকে থাকা বাধ্যতামূলক, যদি না থাকে দশমিকে কনভার্ট করে নিতে হবে। ক্লিয়ার? জি Yes, স্যার sir. তাহলে পি এর মান, এই যে দেখেন পি এর মান, পি এর মান আর ডাব্লিউ এর মান লেখার সময় কিসে লিখতে হবে? দশমিকে লিখতে হবে। দশমিকে জি স্যার। এখন স্যার পুরোটা যেভাবে আছে দেখেন, আমি প্রথম লাইনের সূত্র লিখছি, ফার্স্ট লাইন সূত্র লিখছি। অনেকেই ফিনান্সের অঙ্কটাকে হুদাই বড় করেন। আমরা প্রথম লাইনের সূত্র লিখছি, সেকেন্ড লাইনে মান বসাইছি, থার্ড লাইনে এখন আমরা পুরোটা একসাথে ক্যালকুলেটরে বসাই দিব, যা আসবে এত পার্সেন্ট অ্যান্সার। তাহলে ক্যালকুলেটরে যদি বসাই দিই উত্তর আসবে 11.50%। 11.50। এই দশমিকটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি এগারো স্যার দশমিক পাঁচ পার্সেন্ট আর কি। এই 11.5 মানে কিন্তু 11.50। এখানে একটা শূন্য আছে, দশমিকের পর শূন্য লিখতে হয় না, তবে লিখলে কোনো অসুবিধা নেই। আমরা কি এটা বুঝছি? জি স্যার এনি কনফিউশন? দেয়ার ইজ নো কনফিউশন। এবার কি বের করব? স্ট্রোক দিয়ে আর বি প্রাইম এর বি প্রত্যাশিত ফল। সামেশন অফ আর ইনটু পি। চলুন আমরা দেখি আর এর মান কি কি আছে। 14, 11, 14, 14, 11, 14। তাহলে প্রথম 14 এর সাথে 0.25 সম্ভাবনা, প্লাস 11 এর সাথে 0.50, প্লাস লাস্টের 14 এর সাথে কত হবে? 0 0.25, রাইট। তাহলে আমরা দেখতেছি উত্তর হচ্ছে 12.5%। আমরা কি উত্তরকে 100 দিয়ে গুণ করছি? নো স্যার নো। কেন? কারণ এখানে পূর্ণ সংখ্যা লিখছি আমরা। যদি এটা 0.14 লিখতাম তাহলে আমরা উত্তরকে 100 দিয়ে গুণ করতাম। আপনারা সূত্র থেকেও জরুরি, ফিনান্সের সূত্র সবাই পারে, ফিনান্সে অঙ্ক কেউ পারে না ব্যাপারটা এরকম না। ফিনান্সে সবাই অঙ্ক পারে কিন্তু পরীক্ষা অঙ্ক ভুল করে। এই ভুল করার কারণ হচ্ছে আমি মাঝখানে মাঝখানে কিছু কথা বলতেছি, নিয়ম বলতেছি, এগুলো অনেকে পরীক্ষায় গোলায় ফেলে। মানে পার্সেন্টে নিব, দশমিকে রাখবো না রাখবো না, এগুলা কনফিউজড হয়ে যায়। এগুলাতে একটু বেশি সতর্ক হবেন। আর নিজে নিজে ক্যালকুলেটরে একটু কাজ করিয়েন। আপনি আমারটা এখন দেখে দেখে উঠে ফেলতেছেন তো পরীক্ষা লিখে ভুলে যাবেন। সাবধান পড়েন। স্যার কোনটা আমরা 100 দিয়ে গুণ করতে হবে এটা একটু বলেন তো। যখন আমরা এখানে দশমিক লিখবো, অর্থাৎ 14% জায়গায় যদি আমরা 0.14 লিখি, উত্তরে 100 দিয়ে গুণ করতে হবে। ওকে স্যার। তাহলে আমরা প্রত্যাশিত এরর বের করতে পারবো ইনশাআল্লাহ জি স্যার। ইনশাআল্লাহ। তাহলে প্রত্যাশিত এরর আমাদের শেষ। আমরা তিনটে স্টেপ ফলো করব, একটা স্টেপ কমপ্লিট অলরেডি, এটা আপনারা পারবেন। তাহলে আপনি আর প্রাইম এ এর মান কত? 11.5। আর প্রাইম বি এর মান কত? 12। 5। চলেন এবার আমরা আদর্শ বিচ্যুতি বের করবো। কি বের করবো? আদর্শ বিচ্যুতি আদর্শ বিচ্যুতিকে আমরা দুইটা নামে চিনি। কয়টা নামে? দুইটা নামে দুইটা নামে দুইটা নামে। কি কি? আদর্শ বিচ্যুতি পরিমিত ব্যবধান Eight। আদর্শ বিচ্যুতি অথবা পরিমিত ব্যবধান। ফিনান্সে ভালো করে একটু আমার নোটটা ফলো করি স্যার। পঞ্চমুক্ত পড়তে স্যার, ভেরি গুড। কিন্তু যারা শেষ মুহূর্তে প্রিপারেশন নেবেন, যেমন সেকেন্ড ইয়ারের পরশুদিন পরীক্ষা, পরশুদিন কি ফিনান্স পরীক্ষা? না অর্থনীতি প্রথম পত্র ফার্স্ট ইয়ারের পরশুদিন ফিনান্স পরীক্ষা। ফিনান্স পরীক্ষার আগে আমার ওই পিডিএফটা ফলো করবেন। আমি আরেকটা পিডিএফ দিয়ে দিব আজকে বা কালকে। আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, ওইটা প্র্যাকটিস করলে না। স্যার এবার আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান। আমি বোর্ডের কাছে একটা লাইট হয়েছে, বোর্ডের থেকে একটু দূরে চলে আসলে আবার ঠিক হয়ে যায়। মজা তো। স্যার আদর্শ বিচ্যুতিকে প্রকাশ করা হয় কি দ্বারা? সিগমা দ্বারা। সিগমা। সিগমা দ্বারা, গুড। তাহলে আমরা একটা সিকিউরিটি এ এটা বের করবো, সিগমা এ। সূত্র হচ্ছে রুট ওভার সামেশন আর মাইনাস আর প্রাইম স্কয়ার ইনটু পি। দেখেন আমি একটা ওই প্রবাদ বাক্য টাইপের বলি যে সম্ভাবনা থাকলে গুণ, কিন্তু বছর থাকলে ভাগ। গত ক্লাসে আমরা যখন বছরের অঙ্ক করছিলাম তখন আমরা ভাগ লিখছি n-1,
আজকে যখন আমরা সম্ভাবনা দিয়ে অঙ্ক করতেছি আমরা লিখতেছি ইনটু পি, বুঝছি? জি হ্যাঁ স্যার, জি স্যার। সামেশন আর মাইনাস আর প্রাইম স্কয়ার ইনটু পি। সিগমার ক্ষেত্রে রুট দিতে হয়, যখন আপনি রুট দিবেন না তখন হবে সিগমা স্কয়ার। সিগমা স্কয়ার মানে ভেদাঙ্ক। সিগমা স্কয়ার মানে কি? ভেদাঙ্ক। ভেদাঙ্ক। হ্যাঁ, তাহলে আদর্শ বিচ্যুতিকে স্কয়ার করলে ভেদাঙ্ক পাওয়া যায়, আবার ভেদাঙ্ককে বর্গমূল করলে আদর্শ বিচ্যুতি পাওয়া যায়। তাহলে সমান চিহ্ন। প্রথম আর এর মান কত দেখেন তো, স্টক এ এর ক্ষেত্রে স্টক এ হচ্ছে এটা। প্রথম আর এর মান 12%, পরেরটা 12%, 10%, তারপর এটা। 14%, আচ্ছা, এটার ক্ষেত্রে আর প্রাইম এর মান কত ছিল? 11.5। আর প্রাইম এর মান ছিল 11.5। তাহলে প্রত্যেক আর এর মান থেকে আর প্রাইম এর মান বাদ দিতে হবে, এরপর স্কয়ার করে পি দ্বারা গুণ করতে হবে। তাহলে খেয়াল করেন, প্রথম আর এর মান 12 মাইনাস 11.5%, পার্সেন্ট বলা জাস্ট সংখ্যাটা লিখবেন, ইনটু 0.25 প্লাস পরেরটা সেকেন্ডটা 10 মাইনাস 11.5 স্কয়ার ইনটু 0.50 প্লাস 14 মাইনাস 11.5 স্কয়ার ইনটু 0.25। যখন আপনি পরের লাইনে যাবেন তখন স্কয়ারটাকে একটু নিচ পর্যন্ত টান দিবেন যাতে পুরো লেখাটা, সরি রুটটাকে, যাতে পুরো লেখাটা রুটের ভিতরে থাকে, রুটের উপরে নিচে কোথাও যাতে না যায়। ঠিক আছে? জি আপনাদের স্যার। স্যার খাতার পরের লাইনে যাইতে হবে না, আপনাদের খাতার ক্ষেত্রে পরের লাইনে যাইতে হবে না। তাহলে দেখেন, প্রথম লাইনে সূত্র লিখছি, সেকেন্ড লাইনে মান বসেছি। প্রথম আর এর মান 12 মাইনাস আর প্রাইম একটাই আছে 11.5 স্কয়ার ইনটু প্রথম পি এর মান 0.25 প্লাস সেকেন্ড আর এর মান 10 মাইনাস আর প্রাইম এর মান তো একটাই হয় 11.5 স্কয়ার ইনটু 0.50 প্লাস 14 বিয়োগ 11.5 স্কয়ার ইনটু 0.25। আমরা কি বুঝছি? জি স্যার। স্যার আপনি পরবর্তীতে যখন রেকর্ড দেখে আবার পড়বেন দয়া করে একটু মানে পজ করে ক্যালকুলেটর দিয়ে চেক করে দেবেন উত্তর ঠিক আছে কিনা, উত্তর কপি পেস্ট করিয়েন না, কারণ পরীক্ষা হলে আপনি ক্যালকুলেটরে আটকে যাবেন, দেখবেন সব কারেক্ট কিন্তু অঙ্কের উত্তর ভুল। আমি পরীক্ষার খাতা কাটার সঙ্গে এই সমস্যাটা লিখে দেখি, পুরো অঙ্ক ঠিক করছি কিন্তু উত্তর ভুল লিখছি। তাহলে এটা পুরোটা একসাথে ক্যালকুলেটরে বসায় দিবেন, যা আসবে সেটাই অ্যান্সার। আচ্ছা যে 1.66%। দেখেন আমি সূত্র লিখছি, মান বসেছি, উত্তর 3 লাইনে অঙ্ক শেষ করছি, অযথা লাইন বাড়াবো না। কোন প্রশ্ন? এরপর এবার সিগমা বি আপনারা বের করতে পারবেন না? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে সিগমা বি একই, সামেশন আর মাইনাস আর প্রাইম স্কয়ার ইনটু পি। আপনারা মান বসাবেন, আমি মানটা লিখে দিই যেটা রেকর্ডেড থাকবে। প্রথম আর এর মান 14 মাইনাস আর প্রাইম 12.5। স্যার সিগমা বি এর ক্ষেত্রে কিন্তু আর প্রাইম বি দিতে হবে, তো আর প্রাইম বি এর মান হচ্ছে 12.5 স্কয়ার ইনটু পি এর মান 0.25 প্লাস 11 মাইনাস 12.5 স্কয়ার ইনটু 0.50 প্লাস 14 মাইনাস 12.5 স্কয়ার ইনটু 0.25। স্যার বলেন তো মান আসতেছে, পুরোটা ক্যালকুলেটরে বসাই দিলে অ্যান্সার আসতেছে 1.5%, 1.5%। ফিনান্সে আপনারা অনেকে মানগুলো ইংরেজিতে লিখতে চান, সাবধান, আপনি কিন্তু বাংলা ভার্সনের স্টুডেন্ট, আপনার প্রশ্ন বাংলায় হয়, উত্তরও বাংলায় করতে হবে। অযথা ফিনান্সে পশগিরি দেখাবেন না, অর্থাৎ ইংলিশে মারবেন না, এটা ইংরেজি সাবজেক্ট না, এটা বাংলা সাবজেক্ট, সাবধান। ফিনান্স পড়তে আসলে কেন জানি আপনাদের ওই যে মধ্যে ইংলিশ ইংলিশ একটা ভাব আসে, বি কেয়ারফুল।
যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট ওরা ইংলিশে লিখবে, আপনি বাংলা মিডিয়াম স্টুডেন্ট আপনি বাংলায় লিখবেন। যেখানে আমার ইংরেজি ফলো করা দরকার সেখানে আমি ইংরেজি ফলো করছি, আর যেখানে আমার বাংলা ফলো করা দরকার সেখানে আমি বাংলা ফলো করছি। বুঝছি? জি স্যার। জি স্যার। তাহলে আমার প্রত্যাশিত আয়ের হার কমপ্লিট, আদর্শ বিচ্যুতি কমপ্লিট। কারো এতটুকুতে কোনো প্রশ্ন আছে? নো স্যার। আচ্ছা, এখন আমাকে বলুন তো এখানে দুইটা সিকিউরিটির আদর্শ বিচ্যুতি কি সমান আসছে? না স্যার। দুইটা সিকিউরিটির প্রত্যাশিত আয়ের হার কি সমান আসছে? না না স্যার। যে কোনো সিকিউরিটি, যে কোনো দুইটা সিকিউরিটির যদি যে কোনো একটা জিনিস সমান হয় তখন আপনি আরেকটা দিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। যেমন ধরেন এখানে যদি দুইটা সিকিউরিটির প্রত্যাশিত আয়ের হার একই রকম হইতো, আমরা আদর্শ বিচ্যুতি দিয়ে সিদ্ধান্ত নিতে পারতাম। অথবা দুইটা সিকিউরিটির আদর্শ বিচ্যুতি যদি সমান হইতো তখন আমরা প্রত্যাশিত আয়ের হার দিয়ে সিদ্ধান্ত নিতে পারতাম। কিন্তু এখন দুইটার প্রত্যাশিত আয়ের হার দুই রকম, দুইটার আদর্শ বিচ্যুতিও দুই রকম, আমরা শিওর না কোনটা ভালো। একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে এই চ্যাপ্টারের সিদ্ধান্ত আমরা কিভাবে নিব। এই চ্যাপ্টারে কোনো পদ্ধতির নাম উল্লেখ না থাকলে সিদ্ধান্ত নিতে হবে বিবেকাঙ্কের মাধ্যমে। কার মাধ্যমে? বিভেদাঙ্ক। আপনাকে যদি বলে ঝুঁকি নির্ণয়ের উত্তম পদ্ধতি কোনটি, অ্যান্সার কি হবে? বিভেদাঙ্ক। বিবেকাঙ্ক। তো চলো আমরা এখন বিবেকাঙ্কের মাধ্যমে সিদ্ধান্ত দিই। রোমান চিহ্ন 3। বিবেকাঙ্ককে আমরা সিভি বলি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সিভিএ। সিভি এর সূত্র কি? সিগমা এ ডিভাইডেড বাই আর প্রাইম এ ইনটু 100। আপনাকে যদি বলে বিভেদাঙ্ক কি বা কাকে বলে, তখন আপনি অ্যান্সার দিবেন আদর্শ বিচ্যুতি ও প্রত্যাশিত আয়ের হারের অনুপাতকে, ভাগ মানে কিন্তু অনুপাত, অনুপাতকে বিভেদাঙ্ক বলে। যখন আপনি থিওরিটিক্যাল সংজ্ঞা দিবেন বিভেদাঙ্ক কাকে বলে, আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান এবং প্রত্যাশিত আয়ের হারের অনুপাতকে কি বলে? বিভেদাঙ্ক বলে। ক্লিয়ার? স্যার তাহলে স্যার প্রথম সিগমা এর মান কত ছিল? 1.66। 1.66। আর প্রাইমের মান ছিল 11.5। 11.5 ইন্টু 100। বলেন কত আসে? 14.4। 14.43%। এবার চলুন আমরা বিভেদাঙ্ক বি বের করি। আপনারা নিচে নিচে করবেন। সিগমা বি আর প্রাইম বি ইন্টু 100। সিগমা বি এর মান 1.50 বা 1.5 ডিভাইডেড বাই আর প্রাইম বি হচ্ছে 12.5 ইন্টু 100। সেকেন্ডটা কত আসছে? 12%। 12% বরাবর। তাহলে আমরা দুইটা বিভেদাঙ্ক পেয়ে গেছি। আমাদের এতটুকু থেকে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। স্যার বিভেদাঙ্ক কখন করতে হবে এটা একটু বুঝি নাই। পরীক্ষা যদি বলে জনাব কাল্লু কোন সিকিউরিটিতে বিনিয়োগ কর, সরি জনাব কাল্লুর কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা উচিত, জি স্যার। অথবা জনাব মানে আপনাকে দুইটা সিকিউরিটির মধ্যে বললো যে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোন সিকিউরিটি সবচেয়ে ভালো, অথবা বললো দুইটা সিকিউরিটির মধ্যে কোন মানে কি বলতে পারি এটা কোনটি বেশি ঝুঁকিপূর্ণ, অর্থাৎ দুইটা সিকিউরিটির তুলনা করতে বললেই আমরা কি করব? বিবেকাঙ্ক বের করব। ক্লিয়ার? জি স্যার। পরীক্ষায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সাবধান। আপনার কাছে কি চাইছে আগে দেখে নিতে হবে। আপনার কাছে কি কোনটি সবচেয়ে ভালো চাইছে না কোনটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ চাইছে? যার কোনটি সবচেয়ে বিভেদাঙ্ক ভালো? কম, শোনেন, যার বিভেদাঙ্ক কম সেটি উত্তম, অর্থাৎ কম হলে ভালো কিন্তু বেশি হলে ঝুঁকিপূর্ণ। পরীক্ষায় যদি বলে ভালো কোনটি তাহলে কমটা নিবে, যদি বলে ঝুঁকিপূর্ণ কোনটি তাহলে বেশিটা নিবে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এখন আমরা জানতে চাচ্ছি কোনটি ভালো, তাহলে আমরা লিখতে পারি জনাব কাল্লুর স্টক বিতে বিনিয়োগ করা উচিত।
জনাব কাল্লুর স্টক বিতে বিনিয়োগ করা উচিত, কারণ স্টক দিয়ে বিভেদাঙ্ক বা ঝুঁকি স্টক এ এর তুলনায় কম। আর যদি বলে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ, তখন উল্টা করে লিখবেন। দেখেন এটা বুঝছেন কিনা। স্যার তাহলে পরীক্ষার আমরা হলে স্যার লেখার সময় কি হ্যাঁ সিদ্ধান্তটা বুঝিনি এভাবে দিয়ে লিখবো? বুঝিনি পরীক্ষার বুঝিনি হলে লেখার সময় এভাবে লিখবো? এই যে এটা পরীক্ষার খাতা। মানে সিদ্ধান্তটা এভাবে দিয়ে লিখবো? সিদ্ধান্ত কথাটা লিখবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিদ্ধান্ত পয়েন্টটা লিখবেন। আমি এখন ওই যে বোঝানোর জন্য, যেহেতু আমি আপনাকে লিখে দিতে হচ্ছে, সিদ্ধান্ত পয়েন্ট করবেন না বা মন্তব্য নামে কোনো পয়েন্ট করবেন না, লিখবেন সুতরাং, অথবা কি লিখতে পারেন এখানে, মানে কিছু একটা দিয়ে শুরু করবেন, তবে কোনো পয়েন্ট করবেন না, বা মন্তব্য নামে আলাদা কোনো পয়েন্ট করা যাবে না। আচ্ছা আপনি পুরো প্রশ্নটাই তুলে দিবেন। প্রশ্ন যদি বলে কোনটিতে বিনিয়োগ করা উচিত, জনাব কাল্লুর স্টক বি তে বিনিয়োগ করা উচিত। যদি বলে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ, জনাব কাল্লুর সিকিউরিটি এ বা স্টক এ বেশি ঝুঁকিপূর্ণ। ঠিক আছে? জি স্যার। স্যার। তাহলে জি বিভেদাঙ্কের স্যার। ক্ষেত্রে আমাদের প্রমাণ বাক্যটা কি হবে, বা আমাদের যে লাইনটা কি হবে? যার বিভেদাঙ্ক কম সেটা সেটি নেওয়া উচিত। সেটি গ্রহণযোগ্য। সেটি উত্তম, সেটি উত্তম। গ্রহণ উত্তম, করা এভাবে উচিত। মনে রাখতে হবে। জি স্যার। স্যার আমরা বুঝছি। জি স্যার। জি স্যার। ওকে স্যার, তাহলে আমরা আশা করি আমাদের প্যাটার্ন 2 কমপ্লিট। তাহলে প্যাটার্ন 1 এ আমরা পড়ছিলাম সম্ভাবনা না থাকলে কিভাবে অঙ্ক করতে হয়, প্যাটার্ন 2 তে আমরা পড়ছিলাম সম্ভাবনা থাকলে কিভাবে আদর্শ বিচ্যুতি বিভেদাঙ্ক বের করতে হয়, সিদ্ধান্ত কিভাবে নিতে হয়। প্যাটার্ন 3 হচ্ছে একজন বিনিয়োগকারী যদি পোর্টফোলিও বিনিয়োগ করেন, সেক্ষেত্রে আয়ের হার কেমন হবে, ঝুঁকি কেমন হবে, এটা বের করার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্যাটার্ন 3 তে। প্রথমেই বলে নিই, পোর্টফোলিও বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই একাধিক সিকিউরিটি থাকবে। পোর্টফোলিও বিনিয়োগ কথাটা বললেই বুঝে নেবেন একাধিক সিকিউরিটি। তো পোর্টফোলিও বিনিয়োগ কাকে বলে? একাধিক প্রকল্পে বা একাধিক সিকিউরিটিতে বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি হ্রাস করার উপায়কে পোর্টফোলিও বিনিয়োগ বলে। ক্লিয়ার? জি স্যার। পোর্টফোলিওর ক্ষেত্রে অবশ্যই একের বেশি সিকিউরিটি থাকবে, অর্থাৎ 2 বা ততোধিক সিকিউরিটি। আবার পোর্টফোলিওর ক্ষেত্রে একটা জিনিস বাধ্যতামূলক, সেটা হচ্ছে ডাব্লিউ এর মান। আচ্ছা ধরেন একটা প্রশ্নে ডাব্লিউ এর মান দেয়া নাই, তাহলে দেখবেন কোনোভাবেই কি টাকা পয়সা আছে? অবশ্যই থাকবে। যেমন এই অঙ্কে দেখেন, আমি বলছি বিনিয়োগের পরিমাণ স্টক এ বা সিকিউরিটি এ এর ক্ষেত্রে বিনিয়োগ 3 লাখ টাকা। পোর্টফোলিও বললেই হয়তো ডাব্লিউ এর মান বলে দিবে, যদি দেয়া না থাকে আপনাকে বিনিয়োগের মান বলে দিবে, এখান থেকে আমরা ডাব্লিউ এর মান বের করবো। তাহলে আমাকে বলছে স্টক এ তে বিনিয়োগ করছে 3 লাখ, স্টক বি তে বিনিয়োগ করছে 2 লাখ, এখান থেকে আমরা ডাব্লিউ এর মানটা বের করে নিব। আচ্ছা, পোর্টফোলিওর ক্ষেত্রে যদি পোর্টফোলিও আয় বের করতে হয়, আপনাকে প্রত্যাশিত আয় দেওয়া থাকবে দুইটা, দুইটা সিকিউরিটির দুইটা আয় থাকবে। খেয়াল করেন অনেক সময় এখানে আয়ের হার বলা থাকে। যখন আয়ের হার বলা থাকবে, একটা সিকিউরিটির জন্য একটা আয়ের হার দেওয়া থাকলে বুঝবো ওইটাই প্রত্যাশিত আয়ের হার। অর্থাৎ লিখছে সিকিউরিটি এ, পাশে আয়ের হার দেওয়া আছে একটা, উপরে লেখা আছে আয়ের হার, বুঝবেন ওইটাই প্রত্যাশিত আয়ের হার। বুঝছি? জি স্যার। জি স্যার। যখন শুধু আয়ের হার বলে তখন একটা সিকিউরিটির আয়ের হার অনেকগুলো থাকে, কিন্তু এখানে একটা সিকিউরিটির জন্য একটাই পার্সেন্ট, তার মানে এটা প্রত্যাশিত আয়। এরপরে ঝুঁকি বলতে এটা আদর্শ বিচ্যুতি বা সিগমাকে বোঝাচ্ছে, বা পরিমিত ব্যবধানকে বোঝাচ্ছে। তাহলে আমাদেরকে এই অঙ্কে সিকিউরিটি দেওয়া আছে, প্রত্যাশিত আয়ের মান দেওয়া আছে, ঝুঁকির মান দেওয়া আছে, বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে। এই ধরনের অঙ্কে এই জিনিসটা থাকতেও পারে নাও থাকতে পারে। সহসম্বন্ধ কাকে বলে? দুইটা সিকিউরিটির মধ্যে যদি সম্পর্ক থাকে, ধরেন ওই আমি যমজ ভাইয়ের উদাহরণ বলি। আমরা আগে ছোটবেলায় বিভিন্ন মুভি দেখতাম, দেখতাম যে যমজ ভাই একটাকে থাপড়ালে আরেকটা ব্যথা পায়, মানে একজনকে থাপ্পড় দিলে আরেকজন ব্যথা পায়। এই যে একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক, এটাকে লিনিয়ার সম্পর্ক বলে ফিন্যান্সে। এই সম্পর্কটাকে মূলত সহজ সম্বন্ধ বলা হয়। একজনের দ্বারা যদি আরেকজন প্রভাবিত হয়, যদি প্রভাবিত হয় তাহলে সহসম্বন্ধের মান থাকবে। আর যদি একজনের দ্বারা আরেকজন প্রভাবিত না হয়, তাহলে এদের মধ্যে কোনো সহসম্বন্ধ
থাকবে না। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। পরীক্ষায় সহসম্বন্ধের মান থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলে বুঝবো দুইটা সিকিউরিটির মধ্যে সম্পর্ক আছে, আর না থাকলে বুঝবো দুইটা সিকিউরিটির মধ্যে সম্পর্ক নেই। নাই। নাই। ক্লিয়ার? তাহলে এটা থাকা কি বাধ্যতামূলক? স্যার না। বুঝি না কি বুঝলেন? সহসম্বন্ধটা। বলছি একটা সিকিউরিটি যদি আরেকটা সিকিউরিটিকে প্রভাবিত করে, অর্থাৎ যখন সিকিউরিটি আছে দুইটা, একটার দ্বারা যদি আরেকটা প্রভাবিত হয়, একটার দাম বাড়লে যদি আরেকটার দাম বাড়ে, একটার দাম কমলে যদি আরেকটা দাম দাম কমে, তার মানে বুঝতে হবে এদের মধ্যে কি আছে, সম্পর্ক আচ্ছা। আছে। যদি এদের মধ্যে সম্পর্ক থাকে তাহলে এদের মধ্যে সহসম্বন্ধ আছে, যদি সম্পর্ক না থাকে এদের সহসম্বন্ধের মান থাকবে না। ক্লিয়ার? জি স্যার। যেমন ধরেন জ্বালানি তেলের দাম বাড়লে গাড়ি ভাড়া বাড়বে না কমবে? বাড়বে। পারবে। তাহলে জ্বালানি তেলের সাথে গাড়ি ভাড়ার সম্পর্ক আছে, তার মানে এই দুইজনের মধ্যে একটা সহসম্বন্ধ আছে, এটাকে আমরা লিনিয়ার সম্পর্ক। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, চলেন আমরা এবার দেখি। এখানে নিজ বর্ষার অঙ্কটা এতটুকু পর্যন্ত। এখানে আরো একটা উদ্দীপক আছে, খেয়াল করেন নিচে। তাহলে উপরের উদ্দীপক আমরা দেখলাম দুইটা সিকিউরিটি আছে, সেগুলা পোর্টফোলিওর ব্যাপারে কিছু একটা বলছে। নিচে বলছে সাইমন কোম্পানি। আচ্ছা, এতক্ষণ কি আমরা সাইমন কোম্পানি পড়তেছিলাম না মিস বর্ষা পড়তেছিলাম? মিস বর্ষা। তাহলে সাইমন কোম্পানিকে আরেকটা উদ্দীপক না? জি স্যার। জি স্যার। পরীক্ষায় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, বক্সের নিচে আরো একটা উদ্দীপক থাকতে পারে, অনেকেই এই লাইনটা খেয়াল করে না, মনে করে এটা হয়তো একই উদ্দীপক। না, এখানে দুইটা উদ্দীপক টোটাল। তার একটা রেফারেন্স একটু বললাম, সিলেট বোর্ড 2017-তে এরকম অঙ্ক ছিল। যাই হোক, তো সাইমন কোম্পানির বিটার মান 1.70, বাজার আয়ের হার 15%, ট্রেজারি বিলের আয়ের হার 6%। এই তিনটা মান দিয়ে আমার কাছে জানতে চাইছে সাইমন কোম্পানির প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। এই পদ্ধতিটাকে আমরা বলি সিএপিএম। কি পদ্ধতি বলি? এপিএম। তো চলো সিএপিএম। আমরা আগে সিএপিএম টা বুঝবো, তারপরে পোর্টফোলিও নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এখন আগে সাইমন কোম্পানিকে ডিসাইড করি। সমাধান। রোমান চিহ্ন 1। সাইমন কোম্পানির প্রত্যাশিত আয়ের হার নির্ণয়। এখানে আমি আগে মানগুলোর পরিচয় দিই, নাহলে আমরা পরে আবার ভুলে যাব। এখানে প্রথমে আমাকে সাইমন কোম্পানির একটা বিটার মান বলে দিচ্ছে। তাহলে এখানে বিটা বা অপরিহারযোগ্য ঝুঁকি, সিএপিএম এর উদ্দীপকে যদি কোনো ঝুঁকির নাম লেখা থাকে। আচ্ছা স্যার, এটা যে সিএপিএম এর উদ্দীপক আপনি বুঝবেন কেমনে? উত্তর, এখানে বাজার আয়ের হার, এরপরে একটা ট্রেজারি বিলের আয়ের হার বা ঝুঁকি মুক্ত আয়ের হার, এই কথাগুলো যদি একসাথে দেখেন বুঝে নেবেন এটা সিএপিএম এর, এবং সেখানে একটা ঝুঁকির মান বলে দিবে, ওই ঝুঁকির মানটাই মূলত বিটা। এখন স্যার এটা বিটা বললেই তো হয় না, পরীক্ষায় বিটা, অপরিহারযোগ্য ঝুঁকি, অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি, এরকম কিছু ওয়ার্ড বলতে পারে। এই জন্যই বললাম বিটা অথবা অপরিহারযোগ্য ঝুঁকি অথবা অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি, এটাকে প্রকাশ করা হয় বাটা কোম্পানির বি মানে বিটা সমান কত দেওয়া ছিল রে? 1.40। 1.70। এরপরে দেখেন পরের লাইনে দেওয়া আছে বাজার আয়ের হার। বাজার বাজার আয়ের হার 15%। বাজার আয়ের হারকে আমরা প্রকাশ করি আরএম দ্বারা। অর্থাৎ আমরা কোন সিকিউরিটিতে বিনিয়োগ করলে সেখান থেকে আমাদের আয়ের হার হচ্ছে 15%। এরপরে হচ্ছে এটার মূল নাম ঝুঁকিমুক্ত আয়ের হার। তাহলে 3 নম্বরটা হচ্ছে ঝুঁকিমুক্ত আয়ের হার। ঝুঁকিমুক্ত আয় কোনটা বা ঝুঁকিমুক্ত সিকিউরিটি কোনটা?
স্যার সরকারি সিকিউরিটিতে যদি আমরা বিনিয়োগ করি তাকে ঝুঁকিমুক্ত বিনিয়োগ বলে, আর ওখান থেকে আমাদের যে আয় হবে সেটাই ঝুঁকিমুক্ত আয়। তাহলে ঝুঁকিমুক্ত আয়ের হারের অপর নাম হবে সরকারি সিকিউরিটি থেকে আয়ের হার। সরকারি সিকিউরিটি থেকে আয়ের হার। এখন স্যার সরকারি সিকিউরিটি কারা, আপনি তিনটা নাম লিখে রাখেন, পরীক্ষা আমাদের তিনটা নাম কাজে লাগে। ট্রেজারি বিল, বলেন তো কি কি? ট্রেজারি বন্ড, ট্রেজারি বন্ড, আরেকটা কি? ঋণপত্র। কি? সঞ্চয় সঞ্চয়পত্র। এই তিনটা। তো ট্রেজারি বিলের আয়ের হার কত ছিল রে? 6%। 6%। দেখেন এটা বুঝছেন কিনা? ঝুঁকিমুক্ত আয়ের হার বলতে পারে, সরকারি সিকিউরিটি থেকে আয়ের হার বলতে পারে। এখন সরকারি সিকিউরিটি কারা? স্যার ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, সঞ্চয়পত্র, এগুলো হচ্ছে সরকারি সিকিউরিটি। আর এফ সমান 6%। আমরা কি তিনটা মান বুঝছি? বাজার আয়ের হারের তেমন কোনো সিনোনিম নাই। এবার সুতরাং আমরা সাইমন কোম্পানির প্রত্যাশিত আয় বের করি। সুতরাং প্রত্যাশিত আয়ের হার ব্র্যাকেটে আর প্রাইম সমান, বলেন সূত্র কি হবে? আর এফ প্লাস আর এম মাইনাস RF মাইনাস আর এফ বিটা। আর এম মাইনাস আর এফ কে জানি কি বলে? বাজার আয়ের হার থেকে ঝুঁকিমুক্ত আয়ের হার বাদ দিলে এটাকে আমরা ঝুঁকি প্রিমিয়াম বলি। কি বলি? ঝুঁকি প্রিমিয়াম। আর এফ এর মান কত রে? 6%। 6। আর এম এর মান 15 মাইনাস 6 ইন্টু 1.70। মান বসানোটা বুঝছি। আর এফ এর মান কিন্তু আমাদের দুইবার লাগে, আর এফ 6 6, তাহলে 15 থেকে 6 গেলে 9, 9 এতে 9, 7 9 63, কত হয় রে? 15.3 প্লাস 6, 15.3 আর 6 হলো 21.3। দেখেন বুঝছেন কিনা? প্রথম লাইনের সূত্র, সেকেন্ড লাইনে মান বসাবো, থার্ড লাইনে অ্যান্সার। ক্লিয়ার? জি স্যার। স্যার বলেন স্যার। স্যার আরএফ এর মানটা একটু আবার বলবেন, 6% করতে আসলো। আর এফ এর মান 6% তো প্রশ্ন দেওয়া আছে, ট্রেজারি বিলের আয় হার রে, এই যে উপরে, এই যে দেখেন উদ্দীপক, সাইমন কোম্পানির অঙ্ক, এই যে সাইমন কোম্পানির বিটা 1.70, বাজার আয়ের হার 15%, ট্রেজারি বিলের আয়ের হার 6%। 5%। বুঝছেন? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমাদের সাইমন কোম্পানির অঙ্ক শেষ। কারো কোনো প্রশ্ন বা কনফিউশন আছে? নো স্যার। এবার আমরা কোনটাতে যাব? মিস বর্ষার পোর্টফোলিও আয়ের হার। পোর্টফোলিও আয়ের হার বের করার জন্য আমরা বলছিলাম পোর্টফোলিও বললে প্রথমে ডাব্লিউ এর মানটা লাগে। কার মান? ডাব্লিউ। তাহলে চল আমরা আগে ডাব্লিউ এর মানটা বের করি। আচ্ছা ধরেন কোন একটা উদ্দীপকে ডাব্লিউ এর মান দেয়া নাই, কোনোভাবে কি বের করা যাচ্ছে না, তাহলে 50-50 ধরে নেবেন, অর্থাৎ 50% 50%, দুইটা সিকিউরিটিতে 50% 50% 100% হবে টোটাল। স্যার মানে চলেন মানেটা বুঝি। এটা রোমান চিহ্ন 2, টাইটেল হচ্ছে পোর্টফোলিও আয় হার নির্ণয়। পোর্টফোলিও আয় হার নির্ণয়। তো পোর্টফোলিও আয় হার নির্ণয় করতে গেলে প্রথমে আমরা কি করব? ডাব্লিউ বের করব। কি বের করব? ডাব্লিউ কে বাংলায় বলে ভার, ইংরেজিতে বলে ওয়েট, এটাকে সহজ ভাষায় বলে বিনিয়োগের অনুপাত। কি বলে এটাকে? বিনিয়োগের দেখেন আপনার পকেটে 5 লাখ টাকা আছে, কয় লাখ? 5 লাখ। তার আপনি বুঝছেন কেন? এই যে আছে 3 লাখ আর 2 লাখ, আপনার পকেটে বিনিয়োগের পরিমাণ হচ্ছে 5 লাখ, মানে আপনি 5 লাখ টাকা বিনিয়োগ করবেন। তো 5 লাখের মধ্যে আপনি কত টাকা এ তে বিনিয়োগ করছেন, কত টাকা বি তে বিনিয়োগ করবেন,
এই জিনিসটার নামই ডাব্লিউ। তাহলে ডাব্লিউ এর মান যখন বের করবেন, ডাব্লিউ এর মান বের করার ক্ষেত্রে টোটাল টাকাটা নিচে বসাবেন, টোটাল টাকা 5 লাখ। আর আপনি যার ডাব্লিউ বের করবেন তাকে উপরে বসাবেন। তাহলে আমি এটা বের করবো, তাহলে উপরে 3 লাখ নিচে 5 লাখ সমান 0.60। এমসিকিউর ক্ষেত্রে যদি পার্সেন্ট বের করতে বলে 100 দিয়ে গুণ করবেন, সিকিউতে 100 করে দিয়ে গুণ করার প্রয়োজন নাই। তাহলে একই নিয়ম ডাব্লিউ বি, যদি ডাব্লিউ এর মান থাকে ভালো, না থাকলে বের করে নেবেন এভাবে। আমি ধরে নিচ্ছি নাই ইচ্ছে করে, যাতে একটু নিয়মটা শেখানো যায়। আর দেয়া থাকলে তো ভালো। যেমন কুমিল্লা বোর্ড 2017 ডাব্লিউ এর মান দেয়া ছিল, মিস মারিয়া সিকিউরিটি এ তে 40%, সিকিউরিটি বি তে 60% বিনিয়োগ করছে, অর্থাৎ ওখানে বলা ছিল। আর এই অঙ্কে বলা ছিল না, আমরা বের করে নিছি। আর যদি কিছুই বলা না থাকে তাহলে কি করব? 50 50-50, অর্থাৎ সিকিউরিটি দুইটা থাকলে দুইটার মধ্যে ভাগ করে দিব। ডাব্লিউ এর মানের যোগফল, ডাব্লিউ এর মানের যোগফল অলওয়েজ 100%। দেখেন 60% 40% যোগ করলে 100% হয়। ঠিক আছে, sir. জি স্যার। ডাব্লিউ এর মান বের করে তার নিচ্ছি। এবার সিকিউরিটি তিনটে থাকলে তিনটা থাকলে 3 ভাগ হবে, সমস্যা নাই তো। 4টা থাকলে 4 ভাগ হবে, বুঝছি? হুম, কিন্তু সবগুলো এবার মিলে 4টা থাকবে, 4টা মিলে তো স্যার 100 হবে না? হ্যাঁ, সবগুলোর যোগফল 100% হবে। তাহলে সুতরাং আমরা আর প্রাইম বের করবো, অর্থাৎ প্রত্যাশিত আয় বের করবো। কার প্রত্যাশিত আয়? পোর্টফোলিও প্রত্যাশিত আয়। এটাকে আমরা নিচে পি দ্বারা প্রকাশ করি, আর প্রাইম পি। তবে এই পি মানে পোর্টফোলিও, এই পি মানে এটা আমরা নিচে লিখি। ওকে স্যার। তার সূত্র হচ্ছে সামেশন ডাব্লিউ ইনটু আর প্রাইম, অর্থাৎ দুইটা ডাব্লিউ এর সাথে দুইটা আর প্রাইম কে গুণ করে দিব। প্রথম ডাব্লিউ এর সাথে প্রথম আর প্রাইম গুণ, দেখেন স্টক এ বা সিকিউরিটি এ এর প্রত্যাশিত আয় বা আর প্রাইম, আর এ ডাব্লিউ। তাহলে প্রথম ডাব্লিউ এর মান কত রে? 0.6। 0.60। আর প্রথম আর প্রাইম এর মান 10 10%। যোগ দ্বিতীয় ডাব্লিউ এর মান 0.40 ইনটু দ্বিতীয় আর প্রাইম এর মান 15। আপনারা এটা বুঝছেন কিনা আগে দেখেন। স্যার আমরা কি এটা বুঝছি? Yes, sir. Yes, sir. প্রথম ডাব্লিউ এর সাথে প্রথম আর প্রাইম গুণ, দ্বিতীয় ডাব্লিউ এর সাথে দ্বিতীয় আর প্রাইম গুণ, টোটাল 12% হয়। জিরো পয়েন্ট সিক্স কে 10 দিয়ে গুণ করলে 6 হয়, আর ওখানে 6 হয়, 6 6 12। আমার পোর্টফোলিও আয়ের হার শেষ। আমাদের কারো স্যার ক্যালকুলেশনটা কি করতে পারি বলেন? স্যার 5 লাখটা কি ওই 3 লাখ আর 2 লাখ যোগ করে পাইছি যে? কি স্যার, বিনিয়োগের পরিমাণ যা থাকবে সবগুলোকে যোগ করে দিবেন। বিনিয়োগের গুলো যোগ করে মোট বিনিয়োগ, মোটটা নিচে বসাবেন। আর যার ডাব্লিউ বের করবেন তাকে উপরে বসাবেন। আমরা কি সবাই পোর্টফোলিও আয়ের হার পারবো? জি স্যার স্যার। ওইখানে রাশি বের করার জন্য স্যার 100 দিয়ে গুণ করতে হবে না? না, এখানে 100 দিয়ে গুণ করতে হবে কিনা? না স্যার। না, এখানে 100 দিয়ে গুণ করার প্রয়োজন নেই ডাব্লিউ এর মানের ক্ষেত্রে। বলছি এমসিকিউ তে যদি কখনো পার্সেন্ট বের করতে বলে তাহলে 100 দিয়ে গুণ করব। আর প্রাইমের ক্ষেত্রে আমরা আগেই বলছি, আয়ের হার যদি পূর্ণ সংখ্যায় থাকে তাহলে উত্তরে 100 দিয়ে গুণ করার দরকার নেই। আর আয়ের হার যদি দশমিকে থাকে উত্তরে 100 দিয়ে গুণ করব। ঠিক আছে? জি স্যার। স্যার 100 দিয়ে গুণ করা ছাড়া পার্সেন্টেজ বসাই দিলাম যে কোনটা গুণ করা ছাড়া? 12%। পিডাবো ধরে পুরোটা ক্যালকুলেটরে করলে 12 আসে, ওইটা 12%। এখানে কি দশমিক আছে? না স্যার। আর এর মানে দশমিক আছে? না স্যার। না, আর এর মানে দশমিক থাকলে উত্তরকে 100 দিয়ে গুণ করতে হয় না। আর এর মানে যদি দশমিক না থাকে, আর আর এর মানে যদি দশমিক থাকে, মানে 0.10 0.15 এই টাইপের থাকলে উত্তরে 100 দিয়ে গুণ করতে হবে। আমরা অঙ্ক করছি পূর্ণ সংখ্যা দিয়ে, উত্তর যা আছে তা বসাই দিব, সাথে একটা পার্সেন্ট লিখে দিব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এবার স্যার ডাব্লিউ এর মান যদি পূর্ণ সংখ্যায় থাকে? ডাব্লিউ এর মান পূর্ণ সংখ্যায় লেখা যাবে না, একটু একটু বলে আসছি। ভাগ দুইটা করতে জিনিসের হবে না 100 দিয়ে? এক মিনিট, দুইটা জিনিসের মান পূর্ণ সংখ্যায় থাকলেও দশমিকে কনভার্ট করতে হবে।
কার কার পি আর ডাব্লিউ পি এবং P ডাব্লিউ, আর W। অর্থাৎ সম্ভাবনা এবং ভার, এই দুটো জিনিসের মান আজীবন দশমিকে লিখতে হবে। বুঝছি সবাই? স্যার জি স্যার। এই জন্য বলছি বিনাশ অঙ্কগুলো হাতে কলম করিয়েন, নাহলে ভুলে যাবেন। এই জিনিসগুলো পরীক্ষার হলে কাজ করবে। আমার এই সমস্যাটা হয়, আমি অঙ্ক করতে বসলে আমার এই দুনিয়া রাজের চিন্তাগুলো মাথায় আসে। এই জন্য আপনাদেরকে বারবার সতর্ক করতেছি, আমি যেহেতু বিপদে পড়ছি আগে, আমি জানি এইগুলো প্রবলেম হবে। অঙ্ক করতে গেলে আরে পরীক্ষার হলে দেখবেন কনফিউশন হয়, আরে এখানে কি পার্সেন্ট বসবে না বসবে না, এখানে কি দশমিক হবে না হবে না, 100 দিয়ে গুণ করবো না করবো না, এই সমস্যাটা হবে। এই জন্যই এগুলা এখন অ্যানালাইসিস করি ভালো করে। আচ্ছা স্যার, এবার আমরা পোর্টফোলিও ঝুঁকি বের করবো। কি বের করবো? পোর্টফোলিও ঝুঁকি। ওই যে জানতে চাইছে মিস বর্ষা, এই যে দেখেন আমরা সাইমন কোম্পানির প্রত্যাশিত আয় পাইছি 12%, নাকি হ্যাঁ, 12% সরি 21.3%, সরি মিস বর্ষার পোর্টফোলিও আয় পাইছি 12%। তাহলে এ আর বি দুইটাই শেষ, মানে সরি রোমান চিহ্ন 1 এবং 2 দুইটাই শেষ, বাকি আছে রোমান চিহ্ন 3 পোর্টফোলিও ঝুঁকি, তাই তো? জি স্যার। জি স্যার। পোর্টফোলিও ঝুঁকির জন্য চলুন আমরা একটু কাহিনীটা আবার দেখি। আমি একটু এখানে লেখাটাকে একটু কমাবো, যেহেতু আপনারা মোটামুটি লিখে ফেলছেন সব, না সব উঠে ফেলছেন না? জি স্যার। ওকে। পোর্টফোলিও ঝুঁকির জন্য আমার এতটুকু তথ্য জানা আছে। দেখেন পোর্টফোলিও ঝুঁকির জন্য আবার আগের মতো কথা, পোর্টফোলিও বললে ডাব্লিউ লাগবে, ডাব্লিউ বের করছে একটা, প্রথমটা 60%, পরেরটা 40%। আর ঝুঁকির জন্য ঝুঁকি লাগবে, পোর্টফোলিও ঝুঁকি বললে ঝুঁকির মান লাগবে, ঝুঁকি মানে সিগমা, সিগমার মান স্যার দেয়া আছে। এরপরে সহসম্বন্ধ থাকলে একটা নিয়ম, সহসম্বন্ধ না থাকলে আরেকটা নিয়ম। ভাবতেন আমরা এত নিয়ম শিখবো না, আমরা কয়টা শিখবো? একটা। একটা। তো আমরা একটু ছোটবেলায় ফিরে যাই, আমরা তো এখন বড় হয়েছি, তো একটু ছোটবেলায় ফেরত যাই। আমরা নিজেদেরকে কিন্তু অনেক বড় বলবো, ইন্টারমিডিয়েটে পড়ি, আরে বাবা পায়ের তলায় মাটি থাকে না, আকাশে উঠে গেছে কিছু। কলেজে গেলে বা রাস্তাঘাটে হাঁটলে মনে হয় যে আমাদেরকে আর পায় কে, আমরা বিশাল কিছু একটা হয়ে গেছি। ধৈর্য ধরেন, এইচএসসি রেজাল্টের দিক, হ্যাঁ সব লাইনে চলে আসবেন। এইচএসসি রেজাল্টের পর অবশ্য কম প্রভাবিত হবেন, বিশেষ করে ভর্তি পরীক্ষার পরে মোটামুটি আপনারা একটু একটু একদম আকাশ থেকে মাটিতে এমন পড়া পড়বেন, হাত পা কোমর সব বানিয়ে যাবে, তবে মরবেন না। মরে গেলে তো শেষ, যেহেতু মরবেন না, এটার কষ্ট অসাধারণ। স্যার ভয় লাগা দিচ্ছেন? হ্যাঁ, ভয় তো লাগাচ্ছি না, ফ্যাক্ট বলতেছি, সত্যি কথা বলতে কেন ভয় পান? সত্যকে ফেস করতে ভয় লাগে, তাই তো? স্যার কালকে কি ক্লাস আছে? এটা কি এই কথা জিজ্ঞেস করার টাইম? আচ্ছা, তো চলুন আমরা পোর্টফোলিও ঝুঁকির জন্য ছোটবেলার একটা জিনিসের ফেরত যাই। ছোটবেলায় আমরা এই সূত্রটা পড়ছিলাম, দেখেন তো। এ প্লাস বি হোল হ্যাঁ স্কয়ার। জি a স্যার। plus b whole square, a square plus b square। প্লাস 2ab। আপনারা অবশ্যই আমার মতো সাজিয়ে করছিলেন, a square plus 2ab plus b square। আবার অনেকে টুয়াইস ab বলছেন, আরে যেভাবে বলছিলেন। আমি একটু এভাবে লিখছি আমার পোর্টফোলিও ঝুঁকির সাথে মেলানোর জন্য। পোর্টফোলিও ঝুঁকির সূত্রটা একটু বড়, অনেকেই ভুলে যান, এই প্রবণতা আছে। এই জন্য আপনি যখনই পোর্টফোলিও ঝুঁকির কথাটা মাথায় আসবে মনে করবেন ছোটবেলার a plus b whole square সূত্র, a plus b whole square equals to a square plus b square plus 2ab। মনে থাকবে? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখানে সিকিউরিটি এ পোর্টফোলিও ঝুঁকি বের করার জন্য আমার কাছে কয়টা জিনিস দেয়া আছে? দুইটা। দুইটা। একটা হচ্ছে ঝুঁকির মান আর একটা হচ্ছে ডাব্লিউ এর মান। একটা ঝুঁকির মান আর একটা, ডাব্লিউ এর মান। অর্থাৎ সিকিউরিটি এ এর ক্ষেত্রে দুইটা জিনিস, একটা ডাব্লিউ আর একটা সিগমা, তাই তো? জি স্যার। সিকিউরিটি বি এর ক্ষেত্রেও কি একটা ডাব্লিউ আর একটা, সিগমা। তাহলে এটা এ এটা বি, তাহলে আমরা বলতে পারি এটা এ এটা বি, এ প্লাস বি হোল স্কয়ার। সূত্র কি হবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2a ইনটু বি। বুঝছি? স্যার উপরেটাতে হচ্ছে ডাব্লিউ এ প্লাস সিগমা বি হয়ে গেছে যে ওই যে sorry, এটা আবেগে লিখে ফেলছেন।
তাহলে দেখেন এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে এখন আমরা সূত্র বলতেছি এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার, অর্থাৎ এটা স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। পারবেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমি সূত্রটা একটু লিখি। তাহলে পোর্টফোলিও ঝুঁকি বললে আমরা কার মতো সূত্র লিখবো? এ প্লাস বি এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ারের মতো সূত্র লিখবো। আমরা এখন সিগমা পি বের করব, পোর্টফোলিও ঝুঁকি। পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় সিগমা পি সমান, তাহলে এ স্কয়ার অর্থাৎ প্রথম সিকিউরিটি। ভালো কথা, প্রথম সিকিউরিটির নাম এখানে এ, পরীক্ষায় এ নাও হইতে পারে, পরীক্ষার নাম ক হইতে পারে, পরীক্ষার নাম এম হইতে পারে, যাই হোক মানে প্রথম সিকিউরিটিকে আমি এ বলতেছি, প্রথম সিকিউরিটি স্কয়ার। এবার দ্বিতীয় সিকিউরিটি স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু প্রথম সিকিউরিটি ইনটু দ্বিতীয় সিকিউরিটি। এটা বুঝছেন কিনা দেখেন তো, এতটুকু কি বুঝছি? দেখেন ফরম্যাটটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আমরা একটু বুঝছি? জি স্যার। জি স্যার। স্যার। ওকে স্যার। এরপরে আরেকটা জিনিস বাকি আছে, শুধু এটা একটু বসায় দিবেন লাস্টে, ইনটু এই যে সহসম্বন্ধ একটা ছিল না, জি স্যার। হ্যাঁ। সহসম্বন্ধকে স্মল লেটার আর দ্বারা প্রকাশ করা হয়, স্মল লেটার আর। তো আর কে আবার আপনারা অনেকে এভাবে লেখেন, হবে সমস্যা নেই, আপনি যেভাবে আর লেখেন আর কি, স্মল লেটার আর। তো স্মল লেটার আর তো লিখছেন, নিচে কোণা দিয়ে দুইটা সিকিউরিটির নাম একসাথে লিখে দিবেন, অর্থাৎ এই আর এর মানটা দুইটা সিকিউরিটির জন্য একসাথে কম্বাইন্ড। যদি সিকিউরিটির নাম ক খ হয় তাহলে লিখবেন ক খ আর ক খ, যদি এ বি হয় আর এ বি, যদি এম এন হয় আর এম এন। এই পুরো সূত্রটা কি বুঝছি? জি স্যার। আরেকটা জিনিস বাকি আছে স্যার লাস্ট, সেটা কি? সিগমা বললে রূপ দিতে হয়। এবার রুট। দেখেন ফুলিও ঝুঁকির সূত্র বুঝছেন কিনা। রুট জি a স্যার। স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। ও মা, এটা তো মিউজিক দেখাচ্ছে, এটা এটা ঝিকিমিকি ঢাকা জিকিমিকি করতেছে, রাইট? স্যার আমরা কি সূত্রটা বুঝছি? জি জি স্যার। 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 জি স্যার। তাহলে আমরা এবার একটু ভদ্র ছেলে মেয়ের মতো আমরা মান বসাই। ডাব্লিউ এ এর মান আমরা জানি 0.60 ইনটু সিগমা এ এর মান আমরা জানি 5 স্কয়ার প্লাস পরেরটা ডাব্লিউ বি এর মান আমরা জানি 0.40 ইনটু সিগমা বি এর মান আমরা জানি 9 স্কয়ার প্লাস 2 ইনটু 0.60 ইনটু 5 ইনটু 0.40 ইনটু 9 ইনটু আর এর মান 0.75। মনোযোগ দিয়ে মানগুলো বসাই, ভুল হলেই শেষ। অঙ্ক কঠিন না, মান বসানো প্রবলেম। স্যার সহসম্বন্ধ না থাকলে তো সূত্র সেম থাকবে, জাস্ট এখানে আবার আর এবিটা সহসম্বন্ধ লিখবেন। না থাকলে এই আলোচনা একটু পরে যাও, আগে সহসম্বন্ধ শেষ করো, একটা শেষ করো আগে, যদি একসাথে মাথায় ঢুকবে না তো, একটা আগে একটু শেষ করো। এইট, তাহলে 0.60 ইনটু 5 ব্র্যাকেট স্কয়ার প্লাস, আপনারাও বের করেন আমিও বের করি, দেখি মান কত আসে। আমি কি একটু স্লো মানুষ? আপনাদের মান কত আসছে? 6.18। ভেরি গুড, রুট করার পর, তাই তো? জি। জি স্যার। এবার লাস্ট লাইন বলে শেষ করে দিচ্ছি আজকে। যদি এই বেচারা না থাকে, ওই বেচারাটাকে, আর যদি আর এর মানটা না থাকে আর কি, হালকা একটু লাল কালার নেই,
যদি আর এর মানটা না থাকে অর্থাৎ এই বেচারা না থাকে তাহলে এটা পুরোটাকে বাদ দিয়ে দিবেন, তখন সূত্র দাঁড়াবে বলেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে থাকবে? স্যার তখন তো আরো স্যার সহজ হয়ে যাবে। পোর্টফোলিও ঝুঁকির সেকেন্ড নিয়ম, দেখেন নতুন সূত্র লিখতে হচ্ছে না। পোর্টফোলিও ঝুঁকির সেকেন্ড নিয়ম হচ্ছে যদি সহসম্বন্ধের মান না থাকে তাহলে 2ab কথাটা বাদ দিব, সূত্র হচ্ছে বাকিটা রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে থাকবে? জি স্যার। স্যার মান আমরা লেখার সময় বলেন বলেন বলেন। মানগুলো লেখার সময় যদি রুটটা শেষ হয়ে যায় মানে রুটটা ওইভাবে লিখতে পারবো না, একটু আগে সেকেন্ড লাইন দেখাইছেন। লিখবেন, ওই যে হ্যাঁ হ্যাঁ সেকেন্ড লাইন লিখবেন, বড় অসুবিধা নেই তো, এটা এক লাইনে লিখতে হবে জরুরি না তো। ও আচ্ছা ঠিক আছে স্যার। এবং আমাদের এই চ্যাপ্টার আপাতত এতটুকুই পড়বেন, সমাপ্ত। স্যার স্যার